নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে কোনো ডেলি ব্লগ শেয়ার করব না। আজকে আমার ভাইয়ের ক্যান্সার স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করব। লাস্ট পর্যন্ত পুরো স্টোরিটা তোমরা শোনো, এটাই আমার অনুরোধ। এই যে এটা আমার মা আর এটা আমার ভাইয়ের লাস্ট 11 বছর জন্মদিনে এই পিকগুলো তোলা হয়েছিল, তো বেশ ভালো মুহূর্ত ছিল। এটা আমার দাদার মেয়ে আর দিদির ছেলে আর আমার ভাই আর আমি। তো হঠাৎ একটা ঝড় এসে সব কিছু ওলটপালট করে দিয়ে চলে গেল। ভাইয়ের 15 দিন হঠাৎ খুব জ্বর, এর আগে কোনো দিন এরকম জ্বর হয়নি। তো মেডিসিন খেতে ঠিক হয়ে গেছে। আর এই যে ব্লাড ক্লট হয়ে গেছে দেখতে পাচ্ছ। ক্রিকেট ফুটবল মানে ভীষণ ভালোবাসতো, তো ক্রিকেট খেলতে গিয়ে একটা মানে ওর দাদা সম্পর্কের হয় বলটা মেরেছিল, তো তার জন্য এরকম একটা জায়গায় ক্লট খেয়ে গেছে, সেখান থেকে পুরো পাটাই ক্লট হয়ে গেছে, এরকম ব্লাড জমে গেছে। ও বাড়িতে কাউকে জানায়নি। ওর ঘরের সামনে ফ্রিজ ছিল, ফ্রিজ থেকে আইস বার করে করে দিচ্ছিল আর আমরা দেখতে পেয়ে গেছিলাম। তো দেখার ফলে ওখানে না আমরা আইস দিচ্ছিলাম, দেওয়ার পরে কিছু ঘন্টা পর ও দুটো চোখে ব্লাড জমে গেল। আমরা কিছু বুঝতে পারলাম না। আমরা জানি শরীর গরম হয়ে গেলে একটু চোখ লাল হয়ে যায়, সেক্ষেত্রে ভেবেছিলাম হয়তো শরীর গরমের জন্য চোখটা লাল হয়ে গেছে। তো প্রাইভেট ডাক্তারের কাছে গেলাম, গিয়ে ওরা মেডিসিন খেতে দিল, ড্রপস দিল, সব কিছু করলো। দেওয়ার পর 3 দিন হয়ে গেল, দেখছি চোখের লাল ভাবটা কাটছে না। আবার ডক্টরের কাছে গেলাম, ডক্টর তখন আবার ব্লাড রিপোর্ট দিল। তারপর আমরা সবাই মিলে ওকে নিয়ে হসপিটাল চলে গেলাম, যে এরকম কেন হচ্ছে। অনেকে বলছে ডেঙ্গুর সিমটম, গায়ে লাল এরকম চোখা চোখা হয়ে যায়। তো আমাদের কোনো আইডিয়াই ছিল না, আমাদের বাড়িতে কারো ডেঙ্গুও হয়নি। তো সেই জন্য ওকে নিয়ে গেলাম হসপিটালে, অ্যাডমিট করলাম। ফার্স্ট দিন ব্লাড নিল, সেটা রিজেক্ট হয়ে গেল। সেকেন্ড দিন নিল, সেকেন্ড দিন যখন ব্লাডটা নিল তখন আমরা আমাদের প্রাইভেট ব্লাড রিপোর্টটা পেয়ে গেছিলাম। তখন ওই রিপোর্টে এসেছিল লিউকোমিয়া, মানে আমাদের তখন মাথা অলরেডি মানে খারাপ হয়ে গেছে। তারপর ভাবলাম হসপিটালের রিপোর্টের জন্য ওয়েট করি, দুটো রিপোর্ট যদি সেম হয় তাহলে আমরা কিছু ডিসিশন নেব। 27/2/2024 আমরা কনফার্ম রিপোর্টটা পাই। তারপর সেখান থেকে আমরা সিএমসি ভেলোরে অ্যাপয়েন্টমেন্ট করাই। তো সেটা ছিল 4 তারিখে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলাম, কিন্তু আমরা অতটা লং টাইম আমরা কি করব ডিসাইড করতে পারিনি। ওকে নিয়ে চলে গেছিলাম কলকাতার একটা প্রাইভেট হসপিটাল, সেটা অনেকেই চেনো, সরোজগুপ্তা ক্যান্সার ইনস্টিটিউট। পুরো নামটা আমার ঠিক মনে পড়ছে না, এরকমই হবে। তো সেখানে আমার ভাই 11 দিন থাকে, 11 দিন এমআইসিউতে কাটিয়েছে দিন। আর এই রুমটা দেখতে পাচ্ছ, কোভিড টেস্ট হয়নি বলে ওকে এই রুমে একাই রেখে দিয়েছিল, মা ছিল সঙ্গে। তো কোভিড রিপোর্ট হওয়ার পর সেকেন্ড দিন যখন ওর ওয়ার্ডে শিফট করে, এই রাত থেকে শুরু হয়ে যায় ওর ইন্টারনাল ব্লিডিং আর ব্রেন স্ট্রোক। সেই রাতেই ওকে মানে দিয়ে দেওয়া হয় এমআইসিউতে। তখন আমাদের রাত 3টে বাজে, তখন বলছে ব্লাড লাগবে, প্লেটলেট কম। আমাদের তখন কিছু করার নেই, আমরা কোথা থেকে অত রাত্রে প্লেটলেট পাবো। কিছুভাবে অ্যারেঞ্জ করলাম প্লেটলেট, সেটা ওর শরীরে পড়লো 3 ঘন্টা পরে। যেহেতু একটা ব্লাড স্যাম্পেল দেখে ব্লাড নেওয়া মানে অনেকটা হ্যারাসমেন্টের ব্যাপার, সঙ্গে সঙ্গে তো আর পাওয়া যায় না। তো আবার দাদা যে কোনো পুকুরে ব্লাডটা মানে অ্যারেঞ্জ করে তো জমা দেওয়ার পরে ব্লাড চলার পর না, ও মানে ফার্স্ট টাইম ওর শরীরে ব্লাড পুশ হচ্ছে, তো ও উন্মাদ হয়ে গেছিলো। এমআইসিউতে সব কিছু ছিঁড়ে ট্যানেল ছিঁড়ে বার হয়ে এসেছিলো। ওর হাত পা বেডের সঙ্গে বাঁধা ছিল, মানে ডবল করে বাঁধা। তো আমাদের না দেখে মানে চোখে জল থাকতো না যে আমরা কি করবো। আর ভাই পাগলের মতো বক বক করতো, মানে ও কেমন পাগল হয়ে গেছিলো। যেই ভাই চুপচাপ থাকতো সেই ভাই মানে উন্মাদ হয়ে গেছিলো পাগলের মতো, মানে সারা শরীর জ্বালা করছে। আর ক্যাথেটার পরানো ছিল, তো আরও শরীর ওর মানে ও পাগল হয়ে যাচ্ছিল। তো আমরা চোখের সামনে এগুলো, যেহেতু আমাদের কাছে ভিডিও ক্লিপ তোলা নেই, সেই মুহূর্তে আমাদের মানসিক অবস্থা প্রায় মানে কি বলবো, মানে কিছু বলার শক্তি ছিল না আমাদের। শুধু ডাক্তারই ভরসা ছিল, যে ডাক্তার যা করবে তাই। ও মানে আমাদের চোখের সামনে যে ও যে জ্বালা যন্ত্রণা ভোগ করছে, মানে আমরা থাকতে পারছিলাম না। 8 দিন ওকে এমআইসিউতে রাখা হয়। তারপর 8 দিনের মাথায় ওকে বার করে দেওয়া হলো জেনারেল ওয়ার্ডে। তো সেখানে 2-3 দিন
থাকতে মানে প্রত্যেকটা রাতে ওর ঘুম হতো না, বুকে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, পায়ে ব্যথা, বিভিন্ন ধরনের মানে যত কিছু ওর হতো। মাও থাকতে পারতো না চোখের সামনে দেখে। মা সারাক্ষণ বলতো যে কোথাও নিয়ে চল আরও ভালো জায়গায়, যেহেতু ভাইয়ের 85% ব্লাস্ট হয়ে গেছিলো, 85% থেকে আবার চলে এসছে 97.7% ব্লাস্টে। ওকে শেষ পর্যন্ত দেখো আমার ভাই এরকম পাগলের মতো করছিল, তো ওর রিপোর্টগুলো নিয়ে চলে যাওয়া হয় বোম্বেতে। বোম্বের একটা ডাক্তার সাজেস্ট করে, যেহেতু ওর ইন্টারনাল ব্লিডিং, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, তো ডাক্তারবাবু সাজেস্ট করলো যে ওকে এই মুহূর্তে যদি নিয়ে আসা যায় বোম্বেতে, খুব রিস্ক নিয়ে আনতে হবে। আর ফ্লাইটে উঠতে গেলে যে ব্রেনের মধ্যে অক্সিজেনের ঘাটতি পড়ে যায় মানে আমাদের শরীরে, তো সেক্ষেত্রে আমরা ওকে নিয়ে যেতে পারলাম না, কারণ ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে সিটি স্ক্যানে দেখা গেছে ওর মাথার মধ্যে, ব্রেনের আশেপাশে ব্লাড জমে রয়েছে। সেই জন্য আমরা ওকে রিস্ক নিয়ে গেলাম না। ওরাই সাজেস্ট করলো যে ওকে নিয়ে চলে যাও, আমাদের কলকাতায় একটা ব্রাঞ্চ আছে টাটা, তো সেখানে নিয়ে চলে যাও। আমরা ইমিডিয়েট সেখান থেকে অ্যাম্বুলেন্স করে সেই 11 তারিখ রাত্রে ওকে বার করলাম সরোজগুপ্তা হসপিটাল থেকে, নিয়ে গেলাম টাটা হসপিটালে। ফুল অ্যাম্বুলেন্সের মধ্যে যেরকমভাবে নিয়ে গেলে সেফটি হবে সেরকমভাবে আমরা ওকে ফুল সেট আপ করে নিয়ে গেলাম। তো এই অ্যাম্বুলেন্সের মধ্যে কি ভয় পাচ্ছি, যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়, 97.7% ব্লাস্ট, আমরা ভয় পেয়ে গেছি। তো এখানকার টাটার ডক্টররা বললেন আপনারা ইমিডিয়েট নিয়ে আসুন, ওকে সোজা আমরা ভেন্টিলেশনে রাখবো। তো ওকে আমরা দেখো নিয়ে এসছি। নিয়ে আসার পরে অ্যাম্বুলেন্স থেকে যখন নামাই, সেখানে কিছু মুহূর্ত আমাদের তোলা ছিল ভিডিওর ক্লিপে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে আমাদের যে কী হচ্ছে শরীরের মধ্যে তোমাদেরকে বলে মানে বোঝাতে পারবো না। তো যে কোনো প্রকারে ওকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আমরা টাটা মেডিকেলে ওকে ঢোকালাম। টাটা মেডিকেলে ঢোকানোর পর দেখছি মানে ওখানে না অনেক মানে অনেক অনেক পেশেন্ট, আর ইমার্জেন্সিতে সবাই মানে এজেড, কেউ আমার ভাইয়ের মতো বাচ্চা নেই, মানে এত পেশেন্ট। আর তার মধ্যে থেকে মানে ভাইয়ের, যেহেতু ভাই বাচ্চা, 12 বছর বয়স, ভয়ও করছে যদি কারোর কিছু ওর মধ্যে ছড়িয়ে যায়, যেহেতু ওর শরীর এখন উইক। তো যে কোনো প্রকারে ওখানে যা প্রসেস ছিল, 50,000 টাকা দিয়ে ওকে আমরা অ্যাডমিট করালাম ফার্স্ট টাইম, ওই রাত 11টার সময়। সেটা ছিল 11/3/2024। নিয়ে এসেছিলাম সন্ধে 8টার সময়, আর ওকে ভেন্টিলেশন মানে পিকুতে রাখা হলো, তখন বাজে রাত 12টা। সব কিছু কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরালাম রাত 1:30টার সময়। তো ভেন্টিলেশন ওকে 7 দিন রেখেছিল। ভেন্টিলেশনে থাকাকালীন ওকে বোন ম্যারো রিপোর্ট করলো। বোন ম্যারো রিপোর্ট করে তো 7 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে ওয়ার্ডে শিফট করলো, জেনারেল ওয়ার্ডে। শিফট করার পরে ওর ফার্স্ট কেমো সাইকেল স্টার্ট করলো। তো সারা শরীর, মুখ, সব জায়গায় ব্লাড ক্লট হয়ে গেছে। মানে মুখ, চোখ, মানে ওর দেখলে, ফেসটা দেখলে বুঝতে পারবে তোমরা, মানে পুরো ফেসেও ব্লাড ক্লট হতে থাকছিল ওর। তো সেই জন্য ডাক্তারবাবুরা ডিসাইড করলো ফার্স্ট ওর বোন ম্যারো রিপোর্টটা করে ওর কেমোটা স্টার্ট করতে হবে। তো ফার্স্ট কেমোটা ওর স্টার্ট করলো। ভাই যখন জেনারেল বেডে শুয়ে আছে, আমরা ভিজিটিং আওয়ার্সে দেখতে গেছিলাম, তো আমি কিছু পিক তুলেছিলাম, সেই পিকগুলো শেয়ার করলাম। দেখো ফার্স্ট কেমো চলার পর ওই যে ভাইয়ের মুখে কালো ছোপ ছোপ দাগগুলো হয়ে আছে না, ওগুলোর ব্লাড ক্লট হয়েছিল। ফার্স্ট কেমোর পর ভাইয়ের এই যে হাঁটা দেখে আমরা সত্যি ভীষণ খুশি হয়েছিলাম। আর ভাইয়ের পেটটা না একটু ফুলেছিল, কেন জানি না, মানে যা খেত আর কি, পেটে একটু ব্যথা হতো। তো একটু ধরে ধরে হাঁটানো হলো। হাঁটানোর পর ও বলছে আমার কষ্ট হচ্ছে, আবার ওকে বসিয়ে দেওয়া হলো। মা হাত ধরে ধরে হাঁটাচ্ছিল। তো ভাই 2 মাসের বেশি হয়ে গেছে যে কিছুই খায়নি, ভাত বলে কি জিনিস ওর পেটেও পড়েনি। তো দেখতে পাচ্ছ এই দুধটা ওর করে দেওয়া হয়েছিল, দুধটা খাচ্ছিল, তারপরে রেস্ট করছিল।
মানে আমার ভাই যে কতটা শক্তিশালী, কিভাবে খেলাধুলা করতো বন্ধুরা তোমাদেরকে কী করে বোঝাবো। মানে সেই ছেলে আজকে এরকমভাবে বসে আছে, মানে আমাদের ভাবলে চোখে আর জল থাকে না যে আমার কত মানে স্বাস্থ্যবান ছিল। আমার ভাইয়ের 60 কেজি ওয়েট ছিল, এখন আছে আমার ভাইয়ের 48 এরকম সামথিং আছে ওয়েট। তো ভাইয়ের নখ 2 মাসের বেশি হয়ে গেছে, ভাইয়ের নখ টোক কিছুই কাটা হয়নি, আর নখ বড় হয়ে না পায়ে ব্যথা হয়ে গেছে। তো সেই জন্য আমি কেটে দিচ্ছিলাম, মায়ের তো হাত দিতেই দেয় না ভাই, মাকে কাটতে দেয় না, তো আমি অনেক জোর করে কেটে দিচ্ছিলাম। কিন্তু কেমোর ফার্স্ট সাইকেলেও শুরু হয়ে গেছে, সেই জন্য ওকে ফার্স্ট কেমোটা দিয়ে ওকে ডিসচার্জ করে দেওয়ার কথা বলেছে। তো ওকে ডিসচার্জ করে ওখান থেকে একটা সংস্থা আছে সেন্ট জুড বলে, সেখানেই আমরা রাখবো আর কি, যেহেতু বলেছে 10-15 মিনিট ডিস্টেন্সে ওকে রাখতে, আর আমাদের কেউ রিলেটিভসও নেই যে তাদের বাড়িতে রাখবো, সেই জন্য ওকে ডিসচার্জ করে সেন্ট জুডে নিয়ে চলে আসলাম। আর এই যে ভাইকে নিয়ে চলে আসলাম। তো ও ভাইকে বললাম একটু হাঁট কষ্ট করে, মানে হাঁটলে কষ্ট হচ্ছে। 2 মিনিট হাঁটার পর মানে একটু দাঁড়িয়েছিল, তারপর ওকে আবার নিয়ে যে ওর যেই রুমে থাকে সেই রুমে নিয়ে চলে যাওয়া হলো। তো সত্যি বলতে মানে ভাইকে এরকম 2-2.5 মাস পর দাঁড়িয়ে থেকে দেখে মানে ভীষণ মনটাকে হালকা লাগছে, আর মনে হচ্ছে যেন ওই রোগ ওর মধ্যে নেই। ঠাকুরের কাছে প্রে করছি যেন আমার ভাইয়ের কিছুই হয়নি, কিছু একটা হয়েছে যার জন্য বাইরে ট্রিটমেন্ট নিচ্ছে, আবারও সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে যাবে। তাই বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভাইকে মানে অনেক প্রে করো, আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। তো তারপরে হঠাৎ কেমোর রিয়াকশানে হঠাৎ আবার ধুম জ্বর। তো মানে কেমো রিয়াকশানে একটু জ্বর নয়, অনেক জ্বর আসে, মানে 102.3, 4, 5 এরকম জ্বর আসে। তো ওকে ভর্তি করলাম, আর ভর্তি করানোর পর দেখো এখন চলছে অ্যান্টিবায়োটিক, মানে যেহেতু জ্বর এসছে তার জন্য অ্যান্টিবায়োটিক চলছে। তো এখন কন্টিনিউ লেগেই থাকছে, মানে ডিসচার্জ অ্যাডমিশন এই করতে করতে আমার ভাইয়ের ফার্স্ট সাইকেলটা কমপ্লিট হয়ে গেল। হঠাৎ আবার ভীষণ জ্বর, তো অ্যাডমিশন করালাম, 4টে ভাইরাস পজিটিভ, সেই জন্য ওকে স্পেশালি আবার আইসোলেশন রাখা হলো। আর সেই সময় ভাই ভীষণ জেদ করছে, ভীষণ, যেটা মানে অসম্ভব জেদ যাকে বলে, আমরা মেনে নিতে পারছি না। তো ডক্টরদেরকে বললাম, ডক্টররা কিছু বললোও না, যে বললো এই সময় একটু এরকম করে, কিছু করার নেই। তো শেষ পর্যন্ত ভাইকে বললাম, কিছুই খেতে চাইছে না। তো ওকে মানে ছেড়ে দেওয়ার মোমেন্টে তো বললো, ডাক্তারবাবু বললো ও যা খেতে চাইছে ওকে দাও, যেহেতু অনেক দিন হয়ে গেছে ও প্রিয় জিনিসগুলো, যেই সব খাবারগুলো ও সেইগুলো থেকে বিরত রয়েছে। তো সেই জন্য ডাক্তারবাবু বললো যদি আইসক্রিম খেতে পছন্দ করে, আইসক্রিম, চকলেট, তো সেগুলোতেও খুশি হয়েছিল, বলেছে খাবে। তো সেই জন্য আমি একটা ছোট্ট চকলেট এনে দিয়েছিলাম ফার্স্ট, ওটা যদি খেতে পারে তাহলে বড় এনে দিতাম। তো সেটা খেতে পারেনি, একটা খেয়েছিল, অর্ধেকের অর্ধেকটা খেয়েছে। তো খাওয়ার পর রেখে দিয়েছিল, আর আইসক্রিমটা অর্ধেকটা খেয়েছিল। এই করে করে আমার ভাইয়ের সেকেন্ড সাইকেলের পার্ট 1টা মানে শেষের দিকে এসছে, এখনও কত চলবে তার নেই ঠিক। 1 ইয়ার কেমোথেরাপির জন্য বলেছে আমাদেরকে, আর যেহেতু এখন আইসোলেশন রয়েছে, ওর মুডটা একটু খারাপ, ওই জন্য একটু চকলেট আইসক্রিম নিয়ে এসে ওর মুডটাকে ঠিক করছি। তো দেখতে পাচ্ছ চুলগুলোর অবস্থা, ওর মাথায় অনেক হেয়ার ছিল বন্ধুরা, অনেক ঝরে গেছে হেয়ার, আর ওর না চুলের স্টাইল করতে ভীষণ পছন্দ করতো, কিন্তু এখনও চুলের স্টাইল করে রেখেছে, বাট এখন শুয়েছিল তো তাই চুলগুলো ওরকম হয়ে গেছে, সাইডে অনেকটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু সামনে আর পিছনটাই রয়ে গেছে চুলটা। এই করতে করতে বন্ধুরা আমাদের 3 মান্থস হতে চললো। আমরা ভাইয়ের সঙ্গেও লড়াই করে যাচ্ছি, মানে ভাইয়ের যে রোগটা, ভাই তো লড়াই করছে, তার সঙ্গে
জানো পুরো ফ্যামিলিটা ওর সঙ্গে লড়াই করছে। 3 মাস হয়ে গেল। তো ভাই বাড়ির বাইরে, মা বাড়ির বাইরে, এই করে করে আমাদের চলে যাচ্ছে। আমরা ভাবতে পারিনি যে এরকম রোগ আমাদের জীবনে আসতে পারে আর আমাদের জীবনটা এরকমভাবে তছনছ করে দিতে পারে। আগে আমাদের রিলেটিভসে মানে মায়ের কোনো রিলেশনে নেই, বাবার কোনো রিলেশনে নেই, হঠাৎ ভাইয়ের এই রোগটা এসছে কোথা থেকে জানি না। সবার যখন থেকে জ্ঞান হয়েছে আমি কারোর শুনিনি বন্ধুরা আমার ফ্যামিলিতে যে এই রোগটা হয়েছে। আমি এই রিলস স্ক্রল করতে করতে অনেকের দেখেছি, গডের কাছে প্রেও করেছি যে এরকম রোগ যেন না কারোর হয়, কেউ না এরকম কষ্ট পাক। কিন্তু সেই রোগটা যে আমাদের বাড়িতে আছে বন্ধুরা আমরা কেউ জানতেও পারিনি। তো ভাইয়ের পুরো 3rd স্টেজে 1st স্টেপে ধরা পড়েছিল। তো এখন আমার ভাই ভালো আছে। 1st সাইকেল কমপ্লিট হওয়ার পর যে বোন ম্যারো রিপোর্টটা হয়েছিল সেটাতে নেগেটিভ এসছে আর 1 লক্ষ কমও আছে। তো সেটাতে আমরা হ্যাপি। আমার ভাই একটু আগের মতো স্বাভাবিক হচ্ছে, কারণ এই 3 মাস ও না পুরো ডিপ্রেশনে ছিল। ওর মাথা মানে ও এতটা পরিমাণে উত্তেজিত হয়ে যেত না, আমরা সেটা ভাবতে পারতাম না। মানে ওকে আমরা কিছুতেই সামলাতে পারতাম না। দেখতে পাচ্ছ ওর মুখটা দেখে যে ওকে না কোনোভাবেই বোঝানো যেত না, আর বলতো বাড়ি যাব আর ভীষণ জেদ করতো। তো সেক্ষেত্রে এখন আমার ভাইয়ের এখন পার্ট 2টা স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। এই করতে করতে 3 মাসও শেষ হয়ে 4 মাস হতে চললো। ভাইয়ের আজ আইটি আছে, সাইক্লোফস আছে। ভাই যেখানে কেমন নিচ্ছিল এই যে দেখো টিভি চলছে আর ভাই শুয়ে সাইক্লোফসের অ্যাকশানে ঘুমিয়ে পড়েছে। আর এতটা জোর এসি চলছে আমার তো শীতে কাঁপছি, আর ভাই তো কাঁপছিল রীতিমতো। একটা ব্ল্যাঙ্কেটে হলো না, তারপর ডবল ব্ল্যাঙ্কেট দিলাম। আর এখানে এবার বার্থডে কি যেখানে থাকো অন্যরা বসে আমরা একটু গিফট গুলো দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এসো মাইরা আসো, এইটা তুমি দিকে দাও। नहीं 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 उसका अभी कुछ नहीं देंगे ना, उसका रखेंगे अलग से। हाँ छवि को लगता ये তুমি ধরে দাও কি দাও। ভাই ওয়ার্ডে অ্যাডমিট থাকাকালীন মানে কিছু জনের বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, ওই জন্য ওকে নিয়ে এসেছিলাম প্লে রুমে, ও যাতে একটু এনজয় করতে পারে। মানে অনেক দিন যেহেতু একঘেয়েমির মধ্যে ছিল, তো মানে একঘেয়েমির মধ্যে আছে, ওর একটু কেমন অন্যরকম হয়ে যাচ্ছিল। তো সেই জন্য বললাম একটু প্লে রুমে চল, কারোর কথা তো মায়ের কথা তো টোটালি শোনেই না। আর এই যে দেখো ওর সঙ্গে এই যে ওই মেয়েটা ন্যাড়া মতো মানে কেমোর জন্য আর কি হেয়ার ফল হয়ে গেছে। তো ওর 18 বছর বয়স আর কি, একটা পা কেটে বাদ চলে গেছে। ভাইয়ের হাত পায়ে না জোর ছিল না, তাই বললাম যে একটু তুই ক্যারাম খেল, যাতে একটু মানে ফ্রি মাইন্ডে হলে না সব ঠিকঠাক থাকে। সবসময় একটা চিন্তা ভাবনার মধ্যে থাকলে না একটু নিজেকে তো উইক মানে ভাববেই। তো ভীষণ উইক লাগছিল ভিতর থেকে। তো আসতে গিয়ে বললাম তো পড়েও গেছে। খেলাধুলার পরে ওকে নিয়ে চলে গেলাম ওয়ার্ডে। তো ওয়ার্ডে দেখছি হেয়ার স্টাইলটা এরকম করেছে, তো ভাই একটু খুশি খুশি ছিল। আমি বললাম একটু হাস, তোর একটা পিক তুলি। তো পিক তোলার পরে ওকে দেখো সাইটারাবিন ইঞ্জেকশন চলছে। তো এখন যাই হোক বন্ধুরা, আমি ব্লগটা আমি স্টোরিটা এখানে এন্ড করছি। জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারলাম, কিন্তু মানে ঠিকঠাক আমি গুছিয়ে হয়তো বলতে পারিনি। আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কতটা কি এখনো হতে চলেছে আমাদের সঙ্গে।
তো বন্ধুরা, তোমরা সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।